রুদ্র। হ্যাঁ টোটা বলো। হ্যাঁ, ছেলে জয়েন হলো। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখে দেবো, অসুবিধা নাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো মোটামুটি এখনো 5 মিনিট দেরি আছে। সবাই যে কজন পাচ্ছে জয়েন হোক, ঠিক আছে? 10:30 থেকে ক্লাস যেহেতু, ঠিক আছে? তো 10:30 বাজলে আমি শুরু করছি। আচ্ছা, লেখাটা দেখা যাচ্ছে বাংলায় যেটা বলছি? হ্যাঁ রাহুল, বলো কি বলতে আছে। ঠিক আছে, আমি শুরু করছি। ওকে, যেজন জয়েন হয়েছে সেটার ভিত্তিতে শুরু করছি। ব্যাপারটা হলো, আগের দিন আমি বলেছি যে আমাদের ডেটা সায়েন্সের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপে আমাদের কিছু আলোচনা করা হয়েছে। তো আমি আজকে ভেবেছিলাম ডেটা ভিজুয়ালাইজেশন দেখাবো। তো দেখলাম যে অনেকেই অনেক কিছু বুঝতে পারছে না। তো একদম প্রথম থেকে যেভাবে পাইথন লোড করতে হয় সেইভাবেই আমি জিনিসটা শুরু করছি।
তো এর জন্য প্রথমে আমরা এটা করব, সেটা হচ্ছে গুগলে যাব। কেউ বুঝতে না পারলে বলবে। এখানে গুগল লিখব। গুগল লেখার পর আমি এখানে লিখব ডাউনলোড অ্যানাকোন্ডা। ঠিক আছে, এই ডিস্ট্রিবিউশনে ডাউনলোডে যাব। এখানে অ্যানাকোন্ডা, অর্থাৎ অ্যানাকোন্ডা হচ্ছে একটা প্যাকেজ, যে প্যাকেজের মধ্যে সমস্ত ধরনের পাইথন রিলেটেড কাজকর্মগুলো করা যায়। তো এখানে একটা নতুন অপশান দিয়েছে, এই যে এই সমস্ত মডিউলগুলো কাজ করা যায়। আমরা সাধারণত জুপিটারে কাজ করব। তারপরে যারা ডিপ লার্নিং করবে তারা টেনসার ফ্লোতে কাজ করবে। এমনি যারা কাজ করবে তাদেরকে পান্ডাস নাম পায় তো শিখতেই হবে। জুপিটার ছাড়া স্পাইডার আছে, ম্যাটপ্লটলিব গ্রাফিক্সের জন্য, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে চার্ট ফার্ট এগুলোর জন্য, এরকম বহুত কিছু আছে। তো এগুলো আমরা ইনস্টল করতেও পারি, এইভাবেও ইনস্টল করে আমরা লিনাক্সে ইনস্টল করতে পারি। লিনাক্সে যদি লিনাক্স থাকে তাহলে লিনাক্সে ইনস্টল করতে পারি। এরকম করে এখানে দেয়া আছে, এবং কোনটা কার জন্য লাগে, অর্থাৎ পান্ডাস কখন লাগে, নামপাই কখন লাগে, ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাটপ্লটলিব লাগে, সিবন লাগে, পলি লাগে, এআই এর জন্য সাইকিট লার্ন, টেনসার প্রো, কেরাস, পাইটর্চ, এরকম প্রত্যেকটা দেওয়া আছে। এবং আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য ফ্ল্যাক্স, জ্যাঙ্গোই বেশি ব্যবহার করে, তাও ফ্ল্যাক্স, জ্যাঙ্গো, এই সমস্ত যা যা আছে সমস্ত বিষয়বস্তু এখানে একটা আলোচনা করা আছে। তো আমরা প্রথমে এটা করব, সেটা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করতে হলে ইমেল অ্যাড্রেস দিতে হবে, দিয়ে রেজিস্টার করতে হবে। না করতে চাই তাহলে স্কিপ রেজিস্ট্রেশন। স্কিপ রেজিস্ট্রেশন করার পর এখানে উইন্ডোজের জন্য এটা 32 বিট মেশিন নয়, 64 বিট মেশিন। 64 বিট মানে হচ্ছে এটা কোথা থেকে দেখব না, মাই কম্পিউটারের ওপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে দেখাবে এটা কত বিটের মেশিন। তো এটা 64 বিট মেশিন। তো সেই হিসেবে আমরা এখানে 64 বিটটা লোড করব। যদি কারোর ম্যাক থাকতো তাহলে ম্যাকের কোন ভার্সেন সেখানে লোড করতে পারতো। যদি কারোর লিনাক্স থাকতো তাহলে লিনাক্সের বিভিন্ন ভার্সেন আছে, সেগুলো লোড করতে পারতো। আমরা 3.11 ভার্সেন লোড করছি, তাই এইখানে ক্লিক করে দেবো। 900 MB ফাইল আছে, ডাউনলোড হবে। এখানে অ্যাকচুয়ালি ডাউনলোডটা স্টার্ট হয়েছে। এতদূর বুঝতে কারোর অসুবিধা আছে? হ্যালো, না স্যার। এতদূর বুঝতে কোনো অসুবিধা নেই, তাই তো? আজকে অনেক কম জয়েন করেছে, মানে রামনবমী পালন করছে। যাই হোক, ভিডিও থাকবে, পরে দেখে নেওয়া যাবে, অসুবিধার কিছু নাই। চেষ্টাটা যে করবে, যে প্র্যাকটিসটা করবে সেই শিখতে পারবে, বাকিরা তেমন শিখতে পারবে না। চেষ্টাটাই মেন। তো এরপরে আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এই যেখানে ডাউনলোড দেখাচ্ছে, এই ফোল্ডারটায় ক্লিক করব, তাহলে যে জিনিসটা ডাউনলোড করব তার একটা ইনস্টলেশন ফাইল এখানে দেওয়া আছে। এগুলো আমার লাগবে না। এটার উপর ডবল ক্লিক করব, রান করব। একটু ওয়েট করার পর এইটা আসবে যে অ্যানাকোন্ডা 3 সামথিং এখানে ইনস্টল করতে বলা হচ্ছে। নেক্সট করব, এগ্রি করব। একটা কম্পিউটার যদি 5 জন ব্যবহার করে তাহলে জাস্ট ফর মি, অর্থাৎ আমি ব্যবহার করি, আমার ভাই ব্যবহার করে, তাহলে জাস্ট ফর মি। আর একটা কম্পিউটার যদি আমি একাই ব্যবহার করি তাহলে হচ্ছে অল ইউজার, মানে সবাই ব্যবহার করে, মানে এই পাইথনটা ব্যবহার করতে পারবে। তাহলে এই দুটো পার্থক্য আছে। আমি অল ইউজার করলাম, আমি যেহেতু একাই ব্যবহার করি। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা করলে নর্মাল মোড, অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন লাগবে না।
আর এটা করলে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন লাগবে, একটা সিল এসছে। নেক্সট, ইয়েস, নেক্সট। এখানে যা আছে তাই থাকবে, কিছু চেঞ্জ করার দরকার নাই। নেক্সট বলছে এটা আমার এমটি নাই, কেন? যেহেতু আমার পাইথন আগে থাকতে ইনস্টল করা আছে, তাই এটা এমটি দেখাচ্ছে না, এটাতে দেখাচ্ছে যে এটা ইনস্টল করা আছে। তো সেই জন্য আমি এখানে যে 3.0 লিখে রাখলাম, একটু চেঞ্জ করে দিলাম ডাইরেক্টরিটা। নেক্সট করলাম, স্টার্ট মেনু তৈরি করব, রেজিস্টার করব, প্যাকেজ করব, এই সমস্ত বিভিন্ন অপশান দেওয়া আছে। তো আমি এটাও বলে দিই, যাওয়ারই ইনস্টল করা হচ্ছে তার আগে আনইনস্টল করে নেওয়াটাই ভালো। তার জন্য এখানে লিখতে হবে appwiz অ্যাপ্লিকেশন উইজার্ড ডট সিপিএল কন্ট্রোল প্যানেল এক্সটেনশান। এই যে অ্যানাকোন্ডাটা ইনস্টল করা আছে, এটা 23 সালে আমি ইনস্টল করেছি। এটাকে আনইনস্টল করে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি, নেক্সট করছি, আনইনস্টল। তাহলে এটা একটু পরে আনইনস্টল হয়ে যাবে। একটু সময় নেবে, আনইনস্টল হচ্ছে। আমার যেহেতু প্রিভিয়াসলি ইনস্টল করা আছে, যারা ফ্রেশ ইনস্টল করবে তাদের জন্য এই সমস্ত কিছুই করতে হবে না, তাদের জন্য এটা আনইনস্টল করাই থাকবে। অর্থাৎ তারা খালি ইনস্টলটা করবে। যেহেতু আমার প্রিভিয়াসলি ইনস্টল করা আছে, সেই জন্য এটা আমাকে আনইনস্টল করতে হচ্ছে। একটু সময় নিচ্ছে। তখন এটা চেষ্টা করে ইনস্টল হচ্ছে নাকি। 3.8 মনে হয় না হবে। নেক্সট, এখনো হয়নি, ইনস্টল হবে। আচ্ছা, যতক্ষণ আনইনস্টল হচ্ছে ততক্ষণ আমি বলে দিই। তাহলে এই পাথটা, অর্থাৎ এই পাথটা কপি করে পেস্ট করলেই ডাউনলোড মেনু চলে আসবে। তাই এটা আমি গ্রুপে দিয়ে দিলাম। ইনস্টল ব্যাপারটা দেখালাম। এছাড়া আমরা এটা আনইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা ইনস্টলটা করব। নেক্সট, এখানে ক্লিয়ার প্যাকেজ করে দিলাম। আর রেজিস্টার আমি করছি না, বা রেজিস্টার করে নেওয়া যায়, রেজিস্টার করে নিলাম। ইনস্টল, লাস্টের দিকে একটু ইনস্টল হতে সময় নেবে, এইটুকু হতে 5 মিনিট মতো সময় নেবে। ঠিক আছে, এই অ্যানাকোন্ডাটা সাধারণত 4 GB র্যাম থাকলে সে ইনস্টল করতে পারে। এখানে সমস্ত প্যাকেজ দেওয়া থাকে। যারা প্রথম করছে তাদের জন্য আমি জুপিটার সাজেস্ট করব। জুপিটারটা মানে সহজে শেখা যায়। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেকের যদি ইন্টারনেট থাকে তাহলে অন্যভাবে করা যায়, কিন্তু আমি ধরে নিচ্ছি যে ইন্টারনেট নাই, সেই হিসেবে আমি এটা জুপিটারে করাচ্ছি, যাতে উইথাউট ইন্টারনেট কাজ করতে পারা যায়। আস্তে আস্তে নিজেরা যখন শিখে নেবে তখন বিভিন্ন বিষয়বস্তুগুলো নিজেরাই করতে পারবে। একটু সময় লাগে ইনস্টল হতে। ঋতু যদি বুঝতে পারছো? হ্যাঁ।
আচ্ছা, একটু দেখো, একটু সময় লাগে এটা করতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হুম। এবার পুরোটা না দেখালে অনেকে বুঝতে পারবে না বলে আমি আনইনস্টল করেই দেখাচ্ছি, একদম প্রথম থেকে একদম ফ্রেশ মেশিনে যেভাবে হবে সেভাবেই দেখাচ্ছি। এই যে যেগুলো বলছিলাম, স্পাইডার, জুপিটার, ম্যাটপডলিপ, নামপাই, এগুলো সব যে প্যাকেজ বা যে সমস্ত মডিউলগুলো লাগে সেগুলো সব ইনস্টল হচ্ছে। এছাড়া যখন আমরা অন্য মডিউলে কাজ করবো, এগুলো অনেকে বুঝতে পারবে না বলে দেখাচ্ছিলাম না, টেনসার ফ্লো, তখন সেগুলো আবার ইনস্টল করে নিতে হবে। কিউটিপাই, যা যা দরকার সমস্ত কিছু এখানে ইনস্টল হচ্ছে, এগুলো সব ইনস্টল হচ্ছে, ঠিক আছে? নেক্সট, নেক্সট, এই দুটো অপশানকে তুলে দেবো, দিয়ে ফিনিশ, ইনস্টলেশন কমপ্লিট। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে এখানে জুপিটার নোটবুক চলে আসবে। যদি না আসে তাহলে JUPI জুপিটার লিখলে পরে চলে আসবে। এটায় ক্লিক করব। এটা ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস চলবে, এই ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছু যেহেতু চলবে তাই ব্যাকগ্রাউন্ডের এইটাকে আমরা বন্ধ করব না, এটাকে খুলেই রাখবো। মনে রাখতে হবে লোকাল হোস্ট মানে নিজের মেশিনকে অ্যাজ এ ক্লাউড ধরে বা ওয়েব সার্ভার ধরে 8888 নম্বর পোর্টে রান হচ্ছে, এবং লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস হচ্ছে 127.0.1। এগুলো যারা বিভিন্ন সার্ভার নিয়ে কাজ করেছে, PHP MySQL, তারা জানে, তো আমি বলে দিলাম। এবং এইটা কোথা থেকে লোড হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছে। এটাকে কিচ্ছু করবো না, মিনিমাইজ করব। এই হলো আমার এনভায়রনমেন্ট। এখানে নিউতে গিয়ে পাইথন থাকবে, এই যে নোটবুক মানে পাইথন, টার্মিনাল মানে ডস, অর্থাৎ ডস বেসে কাজ করতে গেলে টার্মিনাল, আর কনসোল মানেও টার্মিনাল, আর এখান থেকে নোটবুক। এছাড়া আর ইনস্টল করলে আরটা দেখাবে। তো আমি ধরে নিচ্ছি ডেস্কটপে গেলাম, ডেস্কটপের মধ্যে ঢুকলাম। আচ্ছা, কিছু একটা পড়ে গেছে মনে হয়, একবার রিফ্রেশ মেরে নিই। রানিং, আচ্ছা কনসোলটা মনে হয় চলছে। যাই হোক, এটা আমি একটু আবার কেটে দিয়ে করছি, কোনো প্রবলেম হয়েছে। জুপিটার, ডেস্কটপের ওপর ডবল ক্লিক, ডেস্কটপের ওপর ডবল ক্লিক করে একটা ফোল্ডার বানিয়ে নেব, নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম দিলাম ডে 2। ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ঢুকে রিনেমও করতে পারি। এখানে নিউতে গিয়ে নোটবুক, তাহলে আমার জুপিটার নোটবুকটা খুলবে। এখানে আমি অলওয়েজ স্টার্ট করে দেবো, আর এখানে যা আছে তাই রাখবো, দিয়ে সিলেক্ট করে দেবো। কার্নাল মানে হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হার্ট। এইখানে এইটা মানে হচ্ছে ওপরে একটা নেব, মানে এখানে যদি আমি একটা কিছু লিখি, এটা মানে হচ্ছে ওপরে নেব, এটা মানে হচ্ছে নিচে নেব, এটা মানে হচ্ছে ডিলিট, এটা মানে ডিলিট, এটা মানে ডিলিট, এটা মানে এটাও ডিলিট হয়ে যাবে, এটা একটা তো ডিলিট হবে না এটা। তো এই হচ্ছে বিষয়বস্তু, এবং এইটার নাম লেখা আছে আনটাইটেলড, এটার নাম দিয়ে দিলাম আমি যে স্টার্ট, দিয়ে রিনেম করে নিলাম IB পাইথন, ঠিক আছে, নোটবুক। তো এটাই যে করলাম, এটাকে মিনিমাইজ করলাম। দেখো ডেস্কটপে ডে বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং তার মধ্যে স্টার্ট বলে পাইথন ফাইলটা আছে। আর দূর বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। এবার আমরা এই যে পাইথনের এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার, মানে যেমন আমাদের এটাকে রিফ্রেশ মানো, দেখো এটা আনটাইটেল থেকে স্টার্ট হয়ে যাবে, হয়েছে, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে গেছে, এটা কেটে দিলাম।
এখানে ফাইলে গিয়ে আমি যে ফাইলটা বানাবো সেখান থেকে নতুন পাইথন ফাইল সমস্ত কিছু করতে পারি, নোটবুকটাকে সেভ করতে পারি, আবার সেভ অ্যাজ অন্য কোনো ফরম্যাটে সেভ করতে পারি। যেমন এখানে ডাউনলোড বা সেভ অ্যাজ পিডিএফ করতে পারি, এইচটিএমএল করতে পারি, পাইথন করতে পারি, সমস্ত ফরম্যাটে করতে পারি। লগ আউট মানে বন্ধ করে দেওয়া, শাটডাউন মানে পিছনে যে কালো স্ক্রিনটা চলছে বন্ধ করে দেওয়া। এডিটে গিয়ে আনডু রিডু যেগুলো আমরা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে শিখেছি সেগুলো সবই করতে পারি। ভিউতে গিয়ে শো হেডার মানে ওপরে হেডারটা দেখাচ্ছে, ফাইল ব্রাউজার মানে যেটাই আমি খুলে কাজ করছিলাম সেটা আবার যদি খুলতে হয় তাহলে এখানে সমস্ত কিছু জিনিসপত্র আছে। শো লাইন নাম্বার দেখাবে, ঠিক আছে। এই সমস্ত যা যা অপশান আছে সেগুলো আমাকে দেখাবে। রাইট স্লাইড বার, শো নোটবুক টুলস, নোটবুকসের জন্য সমস্ত টুলসগুলো ব্যবহৃত হবে সেগুলো ব্যবহার করতে পারি, অ্যাডভান্স টুল। আমি সমস্ত কিছু এখন যাচ্ছি না অত ডিটেলসে, জাস্ট একটু আলোচনা করে নিচ্ছি। রান, সিলেক্টেড সেল মানে যে সেলে আছি সেই সেলটা রান হবে, আর তাছাড়া সব সেল রান করার জন্য অল সেল বলে অপশান আছে। কার্নাল মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটা ফর লুপ চালিয়েছি বা একটা কিছু এমন কিছু চালিয়েছি থামছেই না, তখন এখানে আমাকে রিস্টার্ট করতে হবে বা ইন্টারাপ্ট করতে হবে, বাধাপ্রাপ্ত করতে হবে বা রিস্টার্ট করতে হবে। এইখানে এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে এখানে এডিটে গিয়ে সেল অ্যাড করা, সেল ডাউন করা, কপি করা, ইনসার্ট করা, এই সমস্ত শর্টকাট দেওয়া আছে। সেই শর্টকাটগুলো তোমরা ইউজ করতে পারো। সেটিংস, থিম কি নেব, কালো থিম তাহলে কালো রঙের হয়ে গেল। এই সমস্ত যা যা অপশানগুলো আছে সেইগুলোই ব্যাস, ঠিক আছে। ইনক্রিজ ফন্ট সাইজ একটু বড় হবে, এই সমস্ত বিষয়বস্তুগুলো করা যায়। ফন্ট সাইজ কন্ট্রোল প্লাস ধরলে বড় হবে ওয়েব ব্রাউজারের হিসেবে, কন্ট্রোল মাইনাস ধরলে ছোট হবে। হেল্প মানে হেল্প, এখানে যদি সব থেকে জায়গায় যে শর্টকাটের হেল্প নিব তাহলে কোনটার সাথে কী শর্টকাট আছে তার একটা হেল্প দিয়েছে। সেই হেল্প ফাইলটা তোমরা দেখে নিতে পারো। যখন অনেক করবা তখন আস্তে 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 এগুলো মুখস্থ হয়ে যাবে বা জানা হয়ে যাবে। তো এখানে শর্টকাটগুলোর হেল্প দেওয়া আছে। ধরো এখানে আমি লিখলাম প্রিন্ট, প্রিন্ট মানে প্রিন্ট করবে, স্ট্রিং হলে কোটেশনের মধ্যে ইন্ডিয়া, কন্ট্রোল এন্টারে রান হবে বা এখানে প্লে বটনে ক্লিক করলে রান হবে। কোনো কারণে ভুল হয়ে গেলে এটা থামানো, এটা মানে হচ্ছে কার্নালটা রিস্টার্ট করা। আর কোডের থেকে মার্ক ডাউন মানে হচ্ছে কোনো পয়েন্ট দেওয়ার জন্য, পরে দেখাচ্ছি, আগে জাস্ট প্রিন্ট ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া কথাটা প্রিন্ট হলো। এর ওপরে নেওয়ার জন্য এসকেপ এ মানে অ্যাভব, ডাউনে নেওয়ার জন্য এসকেপ বি, বি মানে বিফোর আর এ মানে আফটার, ঠিক আছে। এই হলো বিষয়বস্তু। আর যদি এত শত মনে না থাকে কোনো দরকার নাই, এইখানে ক্লিক করলে নিচে, এখানে ক্লিক করলে ওপরে। এটুকু বুঝতে পারি, অসুবিধা থাকলে বলো। অসুবিধা আছে কাউরি? শর্টকাটগুলো এরকম ভাবে মনে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, শর্টকাটগুলো এখন দরকার নাই, নর্মালি করবে, আস্তে আস্তে কাজ করতে করতে শর্টকাট শিখে যাবে, শর্টকাট নিয়ে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আগে ইনস্টলটা একবার দেখানো যাবে? হ্যাঁ, আমি তো একবার দেখিয়েছি, অনেকটা সময় লেগেছে, তুমি আর একবার ভিডিওটা দেখে নিও পুরো প্রথম থেকে, তখন জানতে পেরে যাবে, ঠিক আছে। ভিডিও লিংকটা দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। আগে কমপ্লিট হোক, রেকর্ড হচ্ছে পুরোটাই, ঠিক আছে। তো এখানে ইন্ডিয়া লেখা আছে, তো এইটা ইন্ডিয়াটা হচ্ছে একটা স্ট্রিং। এবার আমি বলবো যে আমার কাছে যদি শিখতে হয়, আমার কাছে বলে না, কোনো কোম্পানির কাছে শিখতে গেলেও, ডেটা সায়েন্স শিখতে গেলে মিনিমাম 6 মাস থেকে 7 মাস লাগে, প্রতিদিন 5 দিন ক্লাস করলে। সে জায়গায় আমি 3 দিন ক্লাস করিয়ে শেখাতে চাইছি, এবং তাও 3 মাসে। তো এটা একটু টাফ কাজ, সেই জন্য আমি একটু শর্টকাট উপায় অবলম্বন করব। প্রথম দিকে সবারই কমন, অর্থাৎ সিআইটিএ কোর্স যেমন হয় যুব কল্যাণে,
প্রথম দিকে সবাইকে পেন ডেস্কটপ শেখাবে, তারপর যার যেরকম স্পেশালাইজেশান, কেউ অ্যাকাউন্টিং অ্যানালিসিস করবে, কেউ এরকম করবে, তার ভিত্তিতে হবে। তো শিখলে পরে তখন বুঝতে পারবো যে আমার কি দরকার। আমি কিছু শিখিনি তখন দরকারটা বুঝতে পারবো না। তো এর জন্য আমি সবথেকে বড় প্রেফার করব W3 স্কুল। এখানে সব দেয়া আছে, এখানে জাস্ট পাইথনে ঢুকবো আমি আজকে পুরোটাই একটু একটু করে আলোচনা করছি। যার যেখানে বুঝতে অসুবিধা হবে সে আমাকে সঙ্গে সঙ্গে থামিয়ে জিজ্ঞেস করবে। লেফট করাটা কোনো সলিউশন না, জিজ্ঞাসা করলে আশা করি বলতে পারবো। তো এখানে বলেছে যে হ্যালো ওয়ার্ল্ড লিখলে পরে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে। তোমরা এখানে ট্রাই ইয়োরসেলফে ক্লিক করে কোনো কিছু ইনস্টল না করেও দেখতে পারো হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো স্টুডেন্ট, যা লিখবা তা এখানে প্রিন্ট করবে। এটা ক্লাউডে রান হচ্ছে, সার্ভারও দেবে। আর এই জিনিসটাকে তুমি জাস্ট কপি করে, এটা ডার্ক মোড, ঠিক আছে, কপি করে তোমার যে কনসোল সেখানে এসে লিখে কন্ট্রোল এন্টার, কপি হয়নি, হ্যাঁ, কপি করে তোমার এখানে লিখে কন্ট্রোল এন্টার মারলে হ্যালো স্টুডেন্ট দেখাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, আমি এখান থেকে জিনিসটা দেখাচ্ছি কিন্তু ওখানেও করলেও সেম হবে। এটা হচ্ছে যা লিখবা সেটা তোমাকে দেখাবে। তুমি যদি লিখো হ্যালো স্টুডেন্ট, সেটা না লিখে যদি লিখো 2 + 6 তাহলে 8 দেখাবে। দেখতে পাওয়া গেছে? হ্যালো, বুঝতে পারা গেছে? আচ্ছা করে বুঝতে পারা গেছে। তো এইখানে এই পাইথনের এখানে কুইজ সমস্ত কিছু দেওয়া আছে। তো আমি এইখান থেকে শুরু করলাম ইন্ট্রোডাকশান। বলছে পাইথন ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়, সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়, ম্যাথামেটিক্সে ব্যবহৃত হয়, সিস্টেম স্ক্রিপ্টিংয়ে ব্যবহৃত হয়। এই সমস্ত বিষয়বস্তুগুলো দিয়েছে। যেটা আমার লাগবে, যেটা না জানালেই নয়, সেটার জন্য আমি আগে জানবো যে কি কি জিনিস আমাকে লাগবে। আমি এখানে লিখলাম, এখানেই লিখছি যাতে দেখতে পাওয়া যায়, আগে W3 দেখাচ্ছি না। দেখো এখানে আমি লিখলাম a = 10। তো ভালো করে দেখো এখানে 3 আছে, মানে 3 বার এক্সিকিউট হয়েছে। a = 10 লেখার পরে আমি এখানে লিখলাম প্রিন্ট a। আবার আমি এখানে লিখলাম a = 15। তাহলে এখন বলো প্রিন্ট এতে কি এক্সিকিউট হবে? কেউ বলতে পারবে? একটু প্রশ্ন করলে ভালো হয়, তাহলে নিজেরাই শেখা যায়। a এর মান কত? হ্যালো, একবার 10 একবার 15 দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে কিন্তু এক্সিকিউট করা হয়নি। যেহেতু এটা লাইন বাই লাইন কাজ করে, তাই এর মান এখনো কিছু হয়নি। তাই এখানে এন্টার মারলে বলবে যে একে চিনতে পারলাম না, আমি চিনতে পারলাম না। এবার যদি এইখানে এটাকে মানে এটা 4 নম্বর হয়ে গেল, এবার এটা 5 নম্বর হলো, এবার একেও চিনতে পারলো, এটা 5, এটা 4, তাহলে এটা এক্সিকিউট করলে বলবে এর মান 10। এবার যদি এটা এক্সিকিউট করে দিই তাহলে এখন এর মান কত হবে? 15 হবে। তাহলে এই হচ্ছে ইন্টারপ্রিটার। অর্থাৎ প্রথমে 8 নম্বরটা লেটেস্ট এক্সিকিউট হয়েছে, তার আগে 7 হয়েছে, তার আগে 5 হয়েছে। সেটা কি ধরবে? হ্যাঁ, যেটা লাস্টে থাকবে, ওইরকম কোনো গল্প নাই। যেখানে যেটা লাস্ট 8 এর আগে 7 এক্সিকিউট হয়েছে, তাই হয়েছে। যদি 7 এখানে হতো তাহলে 7টা হতো। হ্যাঁ, লাইন নাম্বারটা ফলো করতে হবে, তাহলে আমার ওটাই। এখানে আমি লিখলাম a = b = c = 9। তাহলে এখানে a লিখলে কত দেখাবে? 9 দেখাবে। b লিখলে কত দেখাবে? c লিখলে কত দেখাবে? 9 9 9 দেখাবে। ঠিক আছে, বোঝা গেছে? এদেরকে সেপারেট করলাম, যে এদের যে সেপারেট, একটু করে এরকম তীর চিহ্ন দিয়ে সেপারেট করলাম।
তাহলে 999 দেখালো। এটা হচ্ছে সেপারেটার। কি বললাম? এটা হচ্ছে সেপারেটার, ঠিক আছে? মানে আমি এই কথাগুলোকে সেপারেট করলাম। এখানে যদি আমি এবিসির পর লিখি যে আই ইউজ সেপারেটার, এটা একটা স্ট্রিং, তাহলে ওই কথাটা ওখানে লেখা হলো, ঠিক আছে? এখানে আমি একটা কথা লিখবো যেটা এক্সিকিউট হবে না, তাহলে সেটাকে এন্টার হ্যাশ দিতে হবে। হ্যাশ মানে হলো কমেন্ট, ইট ইজ কমেন্ট সিঙ্গেল লাইন, তাহলে ওটা কমেন্ট, কোনো এক্সিকিউট হলো না। আর যদি কমেন্টটা না দিতাম তাহলে ওটাকে এক্সিকিউট করতে যেত, দিয়ে ইরর দেখিয়ে দিত, ঠিক আছে? তাহলে এটা কমেন্ট করলে এক্সিকিউট হলো না। এখানে গ্রামাটিক্যাল কিছু ভুল করেছি, সেটা গ্রামারলি ঠিক করে দিচ্ছে। এটুকু বুঝতে অসুবিধা আছে কাউরি? এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? বিরাট? না স্যার, ঠিক আছে। এবার এটা আমি যদি বলি যে এন্ডে, শেষে কি দিব, আমি বললাম শেষে তুমি ভাই অ্যান্ড সাইন দাও, তাহলে দেখো শেষে গিয়ে সেপারেটারের পর একটা অ্যান্ড সাইন করলো, এটা হলো শেষে দেওয়ার জন্য, ঠিক আছে? এখানে এবিসি হয়েছে, আমি আবার লিখছি এ কমা বি কমা সি ইজিক্যাল টু কল কমা 6 + 9 কমা 22/7.0, যেটা এক্সিকিউট করছি। তাহলে 18-র আগে 9 এক্সিকিউট হয়েছিল, তাহলে এখন এটাই দেখাবে, কিন্তু আমি এটাকে এক্সিকিউট করে দিলে এটা 19 হয়ে গেল। তারপরে এটাকে এক্সিকিউট করছি, তখন দেখাচ্ছে পল 9 + 6 মানে হচ্ছে 15, আর এটা হচ্ছে 22/7 মান, আর তারপরে ইট ইজ ইউজ সেপারেটার। বোঝা গেছে? তাহলে কমা দিয়ে দিয়েও আমি অ্যাসাইন করতে পারি। আমি বেশি স্পিডে শেখাতে চাইছি না, আমি চাইছি যে তোমরা শেখো, সেই জন্য কোনো অসুবিধা হলে সে জিজ্ঞেস করবা। ঋতর যদি বোঝা গেছে? হ্যাঁ শুভঙ্কর? হ্যাঁ বিপ্লব? বিপ্লব প্রামাণিক? হ্যাঁ আচ্ছা, এবার আমি এখানে এই যে 3টে জিনিস দিয়েছি, এই 3টে জিনিসের এই সেপারেটার কথাটা মুছে দিলাম, এটা আমি ইউজ করছি না। এবং এটা মুছে দেওয়ার পর আমি এখানে অ্যান্ড দেওয়া আছে, এটা একটা স্ল্যাশ এন দিলাম, মানে হচ্ছে পরের লাইন। দুটো স্ল্যাশ এন দিলাম মানে দুটো লাইন পরে, তাই দুটো লাইন গ্যাপ করলো। দিয়ে আমি লিখলাম প্রিন্ট করো টাইপ, মানে কি টাইপের আছে, এ কি টাইপের আছে, বি কি টাইপের আছে, সি কি টাইপের আছে। একটা ব্যাকেট দিইনি, তাই বলছে ইনকমপ্লিট ইনপুট। ইররগুলো মনে রাখা দরকার। কি বলছে? 22 নম্বর সেলের 22 নম্বরের লাইন নম্বর 3-এ এইখানে একটা কমপ্লিট হয়নি, এটা বলছে। তাহলে বললো প্রথমটা স্ট্রিং যেহেতু লেখা আছে আমার পল, তারপর একটা ইন্টিজার যেহেতু পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, আর তারপর একটা ফ্র্যাকশন বা ফ্লোট নাম্বার। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি যদি 3টেকে উপরেরটা নিয়ে নিই তাহলে 3টে ইন্টিজার হয়ে যাবে। আবার রান করলাম, তাহলে এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার। বোঝা গেছে? এবার এটাকে আমি কপি করলাম, দিয়ে পেস্ট করলাম, দিয়ে এখানে ভিউতে গিয়ে দেখো, একটু ছোট করে নিচ্ছি। এখানে এই এডিটে ভিউতে বিভিন্ন রকমের অপশান আছে, ফাইন্ড অপশান আছে। ফাইন্ড মানে খোঁজা, তা আমি কোনো কিছু খুঁজতে হলে সেটা এখানে খুঁজতে পারি, ঠিক আছে? এখানে আমি যদি লিখি তাহলে সেটা দেখো হাইলাইট হয়ে আছে। বোঝা গেছে? আমি হয়তো খুঁজতে আসছি যে পল কথাটা কোথায় আছে,
তাহলে পল কথাটা হাইলাইট হয়ে আছে। তাহলে আমি কোথাও খুঁজতে চাইলে এখান থেকে খুঁজতে পারবো যদি অনেক বড় প্রোগ্রাম হয়। ঠিক আছে, এটা পলটা এক জায়গাতেই আছে। যেরকম এই কথাটা কত জায়গায় আছে, এই কথাটা 6 জায়গায় আছে, যার মধ্যে আমি এখানে পড়ে আছি। একটা একটা করে এই কথাগুলোতে হাইলাইট হচ্ছে। ওয়ার্ড এক্সেলের বেসিক কনসেপ্ট এগুলোকে আমি করলাম টাইপ, এর জায়গায় আইডি। তো দেখো তিনটেরই আইডি সমান, যেহেতু তিনটি একই নম্বর তাই তিনটের আইডি সমান। বোঝা গেছে? হ্যালো, ঠিক আছে। আর হ্যাঁ যদি স্যার। তিনটে আলাদা নম্বর হয় তাহলে তিনটের আইডি কিন্তু আর সমান হবে না। এটা একটা আলাদা আইডি, এটা একটা আলাদা আইডি, এটা একটা আলাদা আইডি। ক্লিয়ার? এই জন্য পাইথন খুব ইজি। কেন? এই কথাটা সিতে লিখতে গেলে অনেক কিছু লিখতে হতো। আমি পাইথনে যদি লিখি a = 15 আর b = 9 আর যদি লিখি a + b, তাহলে দেখো যোগটা করে দিল। এর জন্য কোনো প্রিন্টএফ কোনো ব্যাপার স্যাপার লিখতে হলো না। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করা অনেক বেশি ফ্লেক্সিবল বা সুবিধাজনক। ঠিক আছে, এটা মানে যোগ, এটা 15 আছে, এটা 2 লিখলাম, আর এটা 3 লিখলাম। এটা মানে যোগ, a + b মানে যোগ, মানে যোগ করেছি। এটা মানে বিয়োগ, বিয়োগ করেছি। এটা মানে গুণ, গুণ করেছি। এটা মানে টু দি পাওয়ার 3 মানে 8 করেছি, 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, আমি যদি বলতাম যে 2² করব মানে 0.5 বর্গমূল হয়ে যেত, তাহলে এটা বুঝতে সুবিধা। যদি অসুবিধা হয় 25 থেকে কত 5 দেখাবে। ঠিক আছে, তাহলে এটা হলো বর্গমূল, অর্থাৎ 49 দিলে 7 দেখাবে বর্গমূল। আবার এটা 3টে বর্গমূল অর্থাৎ ট্রিপল মূল, কিউব রুট করতে গেলে 1/3, তাহলে CBRT দেখাবে কিউব রুট। অর্থাৎ এখানে যদি আমি 625 দিই তাহলে তার কিউব রুট 8 পয়েন্ট সামথিং। ঠিক আছে, সে জায়গায় আমি যদি এখানে 125 দিই তাহলে হচ্ছে 25 মানে 5। ঠিক আছে, সেরকম টু দি পাওয়ার 4, 5 যা খুশি করা যাবে। এত দূর অব্দি বুঝতে অসুবিধা আছে? হ্যালো, নো স্যার। হ্যাঁ দাদা, ওই আইডিটা কোন ক্ষেত্রে সমান হয় বা সমান হয় না, এটা একটু আরেকবার বলা যাবে? যদি একই ভ্যালু থাকে, সেম ভ্যালু থাকে, তাহলে আইডি সমান হবে। আর যদি ডিফারেন্স ভ্যালু থাকে তাহলে আইডি সমান হবে না। দেখা গেল AB হলো 9 আর CO হলো 9, তাহলে এদের আইডি সমান। সব দেখো সমান আছে, আছে। হ্যাঁ, কিন্তু এখানে C 9 না, C হচ্ছে ডেটা 9.0। টাইপ কোনো কিছু ম্যাটার করে না? না, ডেটা টাইপ ম্যাটার করে। C হচ্ছে 9.0 মানে হলো ফ্লোট। আচ্ছা। ফ্লোট মানে বেশি, তখন দেখো আইডিটা চেঞ্জ হয়ে গিয়েছে, ভ্যালু আলাদা মানে 9.0। আবার যদি এখানে তুমি লিখতে 5 + 4 তাহলে একই ডেটা টাইপ, তাহলে আইডিটা একই। ও, সামান্য একটু সেক্ষেত্রে 0.0 জন্য ওটা তখন চেঞ্জ হচ্ছে, মানে অন্য যেহেতু আছে। যদি তুমি এটা চাইছো একই ডেটা থাকবে, একই ডেটা টাইপ থাকবে, কিন্তু আইডি আলাদা হবে, তাহলে কপি লিখলা, কপি করলাম একে। এখানে ওইভাবে কপি হবে না, মানে লিখতে হবে কপি। ঠিক আছে, a.copy মনে হয় এরকম কিছু একটা লিখতে, লিস্ট না হলে হবে না, একটু ঝামেলা আছে। a.copy int কপি হবে না ওইভাবে। ঠিক আছে, ইন্টিজার তো লিস্ট হলে কপি হতো। সেম ভ্যালু হলে তাহলে সেক্ষেত্রে যেটা হবে মানে ইন্টিজার হতে হবে সেক্ষেত্রে, আবার ফ্লোট হলে ফ্লোট হতে হবে, তবে করেই হবে, তাই তো? হ্যাঁ, ইন্টিজার যদি হয় 9.9 9 প্লাস 9 মাইনাস 3 × 3 তাহলেও 9 হয়, তাহলেও তাও সেমই থাকবে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। এটা হলো টু দি পাওয়ার। এবার আমি যদি বলি
এ বাই বি, তাহলে দেখো 41 পয়েন্ট সামথিং দিচ্ছে, এটাকে বলে ফ্লোটিং ডিভিশন। আর ডবল বাই মানে হচ্ছে ফ্লোর ডিভিশন, অর্থাৎ শুধুমাত্র পয়েন্ট বাদ দিয়ে যেটা সেটা দিল। এটা ধরো আমার আছে 14, 14 3 4 12 হয়, তাহলে 4টা দিল, ঠিক আছে। আর যদি এটা হটিয়ে দিই তাহলে 4.6। অনেকে এটাকে অনেক বই ভুল ডিফাইন করে যে রাউন্ড করে দেয়, মোটেও রাউন্ড করে না, রাউন্ড করলে তো 5 হতো, এটা জাস্ট ফ্র্যাকশন ভ্যালুটা বাদ দেয়, ঠিক আছে। বুঝতে অসুবিধা আছে কাউরি? না তো এই হলো মোটামুটি সিম্পল অপারেটর, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। এই 4টে অপারেটর আমি এখানে দেখালাম, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টে অপারেটর এখানে করা সম্ভব। এবং এটাও আমি বলে দেব যে এখানে যে তুমি 14 টু দি পাওয়ার 3, এর কত বড় নম্বর, এটা যদি 14 জায়গায় এইরকম থাকতো, তার টু দি পাওয়ারটাও বের করে দিচ্ছে। এবং তার টু দি পাওয়ার সামথিং যদি হতো, একটু সময় নিচ্ছে ক্যালকুলেট করতে, কিন্তু বের করে দেবে। এটা স্টার হচ্ছে মানে পেন্ডিং আছে, অর্থাৎ ক্যালকুলেট করছে, এত বড় পাওয়ারের ক্যালকুলেশন করতে আমার কম্পিউটারেরও সময় লাগছে, ঠিক আছে। তো একটু সময় নিচ্ছে, ক্যালকুলেট করছে, একটু পরে হয়তো দেবে। এবং এটা বিগ ডেটা, এত টু দি পাওয়ার সামথিং মানে অনেকটা বড় ডেটা, সেই জন্য একটু সময় লাগছে। তো যদি এরকম হ্যাং হয়ে যায়, সময় অনেক বেশি লেগে যাচ্ছে, তাহলে আমি এখানে স্টপ করতে পারি, স্টপ করলে থেমে যাবে, ঠিক আছে, থেমে যাবে। আর একটা ব্যাপার, এখানে কি এক্সপোনেন্টের রেজাল্ট আসতে পারে? সব আসবে। আচ্ছা, রিস্টার্ট কার্নাল, কার্নালটা রিস্টার্ট করছি এবং সব সেল আবার রান করছি, ঠিক আছে। ভুল দেখাবে, কারণ লাস্টে যে এটা রিস্টার্ট হয়ে এটা আবার রান করছে। আর এটা হচ্ছে ইন্টারাপ্ট কার্নাল, মানে কার্নালকে বাধাপ্রাপ্ত দিচ্ছি, থামো। এটা আমি একটু কমিয়ে দিচ্ছি, হ্যাঁ, আগে এটা থামাই, কার্নালকে স্টপ করি। দিয়েছে, এত বড় সংখ্যা থেকে অনেক বড় হয়ে গেছিল, এত বড় সংখ্যা সিতে বা ভিবিতে দিবে না। সিতে 2 বিট হয়, 65,000 হাইয়েস্ট হয়। তো এটা বিশাল বড় বড় সায়েন্টিফিক ক্যালকুলেশন করা যায় বলেই এটা অনেক সুবিধা বা কাজ করে আরাম বেশি, বোঝা গেছে। এক্সেলও ক্যালকুলেশন আগেরটাও ক্যালকুলেট করে দিত, কিন্তু সময় নিত না। হ্যাঁ, অনেকটাই সময় নিত, আগেরটা অনেক বড় ছিল, তুমি মানে ভাবতে পারবো না একটা বেড়ে গেলে কতটা বেড়ে যাচ্ছে। ভিতর যদি বুঝতে পেরেছো, ভিতর যদি, হ্যাঁ হ্যাঁ। এবার এখানে আমি এই দুটো নম্বরে যোগ করলাম। এবার এখানে একটা মজাদার দেখো, এটা 14 আছে আর এটা 3 আছে। তো 14 আর 3 যদি যোগ করি কত হবে? 17 হবে। তাহলে যোগের জন্য এটা 17 করে দিল। আবার এটা যদি আমি 14 জায়গায় কোটেশনে দিয়ে দিই, তাহলে 14টা হয়ে যাচ্ছে স্ট্রিং। তাহলে 14 আর 3 যোগ করলে কত হলো? 143। এবং এটা কোটেশন দিয়েছে, এটা স্ট্রিং। এটা কি? এটা একটা স্ট্রিং। অর্থাৎ আমি যদি বলি যে আলী 3, তাহলে আলী 3 দেখাবে, ঠিক আছে। একইভাবে গুণ করলে গুণ দেখায়, কিন্তু আলীকে যদি 3 বার গুণ করি তাহলে 3 বার আলী দেখালো, আলী আলী আলী। এখানে একটা পেজ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, আলী আলী আলী, বোঝা গেছে। আলীকে যদি 30 বার দেখতে চাই তাহলে আলী 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 আলী, ঠিক আছে। আমি বেশি শেখাতে চাইছি না, কারণ বেশি শিখতে গেলে W3 স্কুল থেকেই শিখে হবে। আমি জাস্ট কনসেপ্টটা তুমি শিখতে পারো সেইটুকু যাতে ধরে দিতে পারি, সেইটা আগে আমি আজকে থেকে প্রথম দিনে চেষ্টা করছি। বাকিটা যতটা তুমি চেষ্টা করবা ততটাই তুমি শিখতে পারবা। তো যেটুকু দেখালাম সেটুকু বুঝতে বা
কোনো অসুবিধা আছে কাউরি? রূপম মণ্ডল, রাহুল দাস? नो सर না স্যার। এইবার এইগুলো তো সব বসে বসে শেখানো সম্ভব না। সবসময় মনে রাখবা যে একটা যখন ল্যাঙ্গুয়েজ শিখবা তার প্রচুর লাইব্রেরি থাকে, তোমার যেটা দরকার সেইটা তুমি শেখো। ওয়ার্ড জেনারেল সবাই শেখে, এক্সেলে কিন্তু সব কিছু সবাই শেখে না। স্ট্যাটিস্টিক ফাংশন আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা কিন্তু শিখি না। একটু একটু শিখে ভাবি যে সব শিখে গেছি বা এক্সেল আমি জানি। তো যেটুকু আমার দরকার সেই হিসেবে আমি শিখলে জিনিসটা সুবিধা পাওয়া যায়। সেরকম এরও প্রচণ্ড জিনিসপত্র আছে, সেগুলো আমি সব আমার লাগবে না, যেটুকু লাগবে সেইটুকু আমি জানব। তাই আমি আবার W3 স্কুলে চলে যাচ্ছি। এইবার আমি এখান থেকে চলে আসব, এখানে যে এক্সাম্পল ছিল সিনট্যাক্স, বলছে হ্যালো ওয়ার্ল্ড লিখলে হ্যালো ওয়ার্ল্ড দিবে। তাছাড়া তুমি যদি কোনো পাইথনের ফাইল বানিয়ে রাখো সেই ফাইলেও হবে। এখানে ইফ ফিফ দিয়েছে, এত শত আমি যাব না। এখান থেকে দেখো x সমান 5 মানে x-এ 5 ঢুকলো, y সমান হ্যালো ওয়ার্ল্ড, y-এ হ্যালো ওয়ার্ল্ড ঢুকলো। এটা হচ্ছে একটা কমেন্ট। তাহলে আমি একটা করি, এ বি সমান আলী, এ বি সমান আলী। তাহলে এ বি বলে তো এখানে কোনো ভেরিয়েবল নাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে এ বি। আলির জায়গায় হয়তো আলী একটা অ্যান্ড দিলাম, তাই আসছে। তাহলে এইটাকে বলছে ভেরিয়েবল। এইটা সবসময় AB1 লিখতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু 1AB লেখা যাবে না। কি বললাম? AB1 লিখতে পারি, অসুবিধা নাই, কিন্তু AB1 লেখা যায়, AB1 দেখিছেন, কিন্তু 1 দিয়ে হবে না, ভুল বল দেবে। কেন? কারণ 2A মানে হচ্ছে দুটো এর গুণফল, কিন্তু A2 মানে হচ্ছে একটা, রামেসিস 1 রামেসিস 2 সেরকম। এটাতে A পেজ B দেওয়া যাবে না, তাহলে ভুল দেখাবে। এর মধ্যে অ্যাট দ্য রেট অফ ব্যবহার করা যাবে না, ভুল দেখাবে। এখানে শুধুমাত্র আন্ডারস্কোরটাই অ্যালাউ। এটা পুরো আগেকার ডেটা তুলে দেখাচ্ছে, এটা AB1 এর আগেকার ডেটা তুলে রেখেছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ভেরিয়েবলের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো এখানে মনে রাখতে হবে। কমেন্ট মানে হচ্ছে কমেন্ট দেওয়া, এইগুলো সব সিঙ্গেল লাইন কমেন্ট। এটা মাল্টি লাইন, এটা সিঙ্গেল লাইনই মাল্টিবার, আর এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। ঠিক আছে, সব দেখাতে গেলে বললাম জীবন শেষ হয়ে যাবে, এক্সেলই জানি না লোকে। ভেরিয়েবল তাহলে বললাম 5 হচ্ছে নাম্বার, জন হচ্ছে স্ট্রিং, বলছে এটা ইন্টিজার, এটা স্যালি স্ট্রিং, সব সুন্দরভাবে দেওয়া আছে। বলছে 3টাকে স্ট্রিং করে দিচ্ছে, এক্সের 3টাকে স্ট্রিং করে দিচ্ছে, এটা আমি বুঝিয়েছি সব থেকে ভালো। তুমি ধরো লিখছো x ইজিক্যাল টু 5, y ইজিক্যাল টু 3, প্রিন্ট x প্লাস y, তাহলে 8 দিচ্ছে। এবার তুমি লিখছো x ইজিক্যাল টু হাই আর y ইজিক্যাল টু 3, তাহলে বলবে টাইপ মিসম্যাচ, বলবে একটা তো ইন্টিজার, নিচেরটা ইন্টিজার উপরেরটা স্ট্রিং, এটা কী করা হবে? তাহলে এইটাকেও স্ট্রিং করতে হবে, সেম টাইপ আনতে হবে। যেমন আমাদের ম্যাথে বলে যে সদৃশ্য রাশি, অর্থাৎ এক্সের সাথে এক্সি যোগ হবে, ওয়াইয়ের সাথে ওয়াই যোগ হবে, গ্রুপ করি সেইটা। তাহলে এটা আমরা কি লিখবো? স্ট্রিং করে নিলাম, দিয়ে এবার যদি লিখি তাহলে আর প্রবলেম নাই, তাহলে হাই 3। বোঝা গেছে? আচ্ছা স্যার, বলছি ওয়াই ডবল কোড যদি ইউজ করতাম তাহলে স্ট্রিং হিসাবে কাজ করতো তো 3টা? হ্যাঁ, তাহলে 3তে ডবল কোড দিতে হতো। হ্যাঁ সেটাই বলছি যে সেটা আমি 3তে করবো ডবল না, কোড। পরবর্তীকালে ওয়াইকে নিয়ে কোনো এক্সট্রা কাজ করতে চাইছি, বা পরবর্তীকালে আমি চাইছি যে হাইটা ওয়াইয়ের মাধ্যমে 3বার প্রিন্ট হোক, ওটা তো ওয়াইটা স্ট্রিং হয়ে যাবে না। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে তো হবে না, হবে
তখন তো তাহলে গন্ডগোল করবো। আমি যদি স্ট্রিং করে নিই মানলাম, তাহলে আমাকে স্ট্রিং করতে হচ্ছে না, কিন্তু এইটা তখন তাহলে এখন আমার এইটা ঠিকই আছে, এটা ওয়াই দিলাম তখন ঠিক আছে, এইটাতে ইরোর দেখিয়ে দিবে, তাহলে এইটাকে তখন আবার ইন্টিজারে কনভার্ট করতে হবে, যেটা তো স্ট্রিং নাই। বোঝা গেছে? ওকে স্যার। এইগুলো এখানে বুঝিয়েছে, টাইপ বুঝিয়েছে, জন বুঝিয়েছে, হয়ে গেল। ভেরিয়েবল নেম বলছে তুমি এই মাই ভাল লেখো, এইটা লেখো, এগুলো সব ভ্যালিড, এবং বড় হাত আর ছোট হাত আলাদা। অর্থাৎ আমি এখানে যদি লিখি যে y is equal to 35, যে এখানে y লিখি, তাহলে এটা 35, এখানে ওয়াইটা কি, এটা বড় হাতে 35 দিয়েছি, এক্সট্রাও ধরো হাই না লিখে লিখলাম 9, তাহলে 9 আর 35 যোগ করলে 44, আর এটা যদি ছোট হাতের দিতাম তাহলে 9 আর 2 যোগ করলে 11। বোঝা গেছে? 9 আর 2 যোগ করলে 11, আর 9 আর y যোগ করলে 44। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কেস সেন্সিটিভ। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। টিঙ্কু বোঝা গেছে? বুঝেছি, যেটা বলেছো একবার আবার দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। তাহলে এগুলো বলছে যে এইগুলো ইনভ্যালিড, কারণ আগে 2 দিয়েছে, হাইফেন দিয়েছে, পেজ দিয়েছে, এগুলো সব ইনভ্যালিড। আমি ওই জন্য এই বইটা ফলো করতে বললাম, এখানে দেওয়া আছে। এখানে বলছে মাই ভেরিয়েবল যাভাবে লেখা আছে, এখানেও তাই লেখা আছে, কিন্তু কেস আলাদা। এটা এম ছোট হাতে, এটা বড় হাতে, তাহলে এই দুটো আলাদা। বোঝা গেছে না? বোঝা গেছে না? এখানে বলছে যে এই দুটো আলাদা, এটাকে ক্যামেল কেস বলছে, ঠিক আছে, এটাকে পাস্কেল কেস বলছে, এটাকে স্লেক কেস বলছে, মানে আন্ডারস্কোর দিয়ে ডিফারেন্স করছে, বড় হাত দিয়ে ডিফারেন্স করছে ওয়ার্ডগুলোকে, ছোট হাত দিয়ে বড় হাত দিয়ে ডিফারেন্স করছে। মাল্টিপল ভ্যালু, এটা আমি একটু আগেই দেখালাম, এভাবে করা যেতে পারে। এটা হচ্ছে কি প্রত্যেকটাতে, একটা এক্সে অরেঞ্জ, ওয়াইয়ে ব্যানানা, জেডে চেরি, এক্সে অরেঞ্জ, ওয়াইও অরেঞ্জ, জেডেও অরেঞ্জ, এটা অন্য জিনিস দেখতে হবে না। আউটপুট ভেরিয়েবল যা লিখবা সেটাকে প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে এরকম করে করা যাবে, সেটা এখানে দেখিয়েছে। গ্লোবাল ভেরিয়েবল করতে হবে না, এগুলো কিছু করতে হবে না। ডেটা টাইপ, তাহলে কি হয়, স্ট্রিং হয় বললাম, ইন্টিজার হয়, ফ্লোট হয়, যারা ম্যাথের স্টুডেন্ট এইচএসে তারা কমপ্লেক্স নাম্বার জানে, এগুলো সব নতুন, এগুলো আমি পরে দেখাবো। বুলিয়ান মানে হচ্ছে ট্রু ফলস। নাম্বার, তাহলে ইন্টিজার হয়, মানে এটা ইন্টিজার, এটা ফ্লোট, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল রাশি, যাদের সায়েন্সে ম্যাথ নাই তারা এটা বুঝতে পারবে না, যাদের আছে তারা এটা বুঝতে পারবে, ঠিক আছে। এই যে কমপ্লেক্স নাম্বার 3 + 5, যে ব্যাপারটা আমি একটু বোঝাবার চেষ্টা করি। কমপ্লেক্স নাম্বারটা, কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে √এর মধ্যে মাইনাস। তো তুমি এখানে লিখলা 9 + 5j আর 2 - 3j, দিয়ে তুমি এটাকে যোগ করছো। তো দেখো ব্যাপারটা কিছুই না, এর 9-এর সাথে 2 যোগ হবে, মানে রিয়ালের সাথে রিয়াল যোগ হবে, আর ইমাজিনারির সাথে ইমাজিনারি, তাহলে 5 আর 3 বাদ দিলে 2 হবে, আর 9 আর 3 যোগ করলে 11 হবে, তাহলে 11 + 2j। বোঝা গেছে? না বুঝলে অসুবিধা নাই, যাদের জটিল রাশি নাই বা যাদের নাই তাদের অসুবিধা নাই। জাস্ট অনেকেই তো এখান থেকে বুঝতে পারছি না কে কোন ধরনের স্টুডেন্ট আছে, তো জিনিসটা একটু জানিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, কাস্টিং, ওই যে বললাম একটা কাজ থেকে আরেকটা কাজটা চেঞ্জ করা, সেটাকে বলছে টাইপ কাস্টিং। এটাও দেখি। ধরো x = 22/7 আছে, y = লিখলাম x, প্রিন্ট লিখলাম y, তাহলে 22/7 দেখালো। কিন্তু যদি আমি লিখতাম intx, তাহলে ডেটাটা লস হতো, 22/7 ফ্লোটিং পয়েন্টটা দেখাতো না। আর আমি যদি এটাকে ফ্লোট লিখতাম তাহলে ফ্লোটিং পয়েন্টটা দেখাতো।
আমি যদি কমপ্লেক্স লিখতাম তাহলে অ্যাজ এ কমপ্লেক্স অর্থাৎ জিরো যে ইমাজিনারি পার্ট নাই সেই আকারে দেখাতো। এটা যদি আমি ইমাজিনারি পার্টটাও চাইতাম প্লাস -2^0.5, তাহলে সেই হিসেবে এটা ইমাজিনারি পার্টটাও দেখাচ্ছে। এটা একটু ম্যাথামেটিক্যাল হয়ে গেল, যা কত আমি কঠিন যাচ্ছি না, যা সেটাকে টাইপ কাস্ট বলে। স্ট্রিং হ্যালো হয়, এই সমস্ত হয়, দেখানো হলো, এগুলো দরকার নয়। স্লাইসিং স্ট্রিং এটা আমি পরে দেখাবো। তো আজকে এই যে এইটুকু ক্লাস হলো, এইটুকু ক্লাস কে কে বুঝতে পারোনি বলো, তাকে আমি আরেকবার দেখাবো। সেপারেটর পার্ট যদি একটু দেখানো যায়। কোনটা? সেপারেটর। রাহুল বলো তোমার কোনটা অসুবিধা? আমার প্ল্যাটফর্মটা সেট করেছেন ওইটা নিয়ে একবার দেখতাম, কোনটা? মানে আরেকবার যদি মানে আপনি যে প্ল্যাটফর্মে করলেন প্রোগ্রামটা রান করালেন, সেই প্ল্যাটফর্ম সেট আপ করলেন, সেটাই দেখতাম আরেকবার। সেটা তুমি ভিডিও থেকে দেখে নিও, এটা কিছুই না, ইনস্টল করতে হবে অ্যানাকোন্ডা দিয়ে, জাস্ট জুপিটার খুলতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। একটু সময় লাগবে, ওই জন্য দেখালাম না, প্রায় 20 মিনিট লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তো এটা ও যেটা বললো সেপারেটার, সেপারেটার মানে হচ্ছে সেপারেট করবে। তো এই যে এখানে আমি এক্স দিলাম আর ওয়াই দিলাম, এই দুটো এইভাবে দেখাচ্ছে। এদের মধ্যে আমি সেপারেট করলাম, বললাম যে এদেরকে একটা করে লাইন পরে দেখাও, তাহলে একটা করে লাইন নেমে গেল। দুটো করে লাইন পরে দেখাও, দুটো করে লাইন নেমে গেল। বোঝা গেছে? এটাই সেপারেটার। আচ্ছা, আর ওই এন্ড দেওয়ার একটা ব্যাপার ছিল, এন্ড অ্যান্ড সেপারেটার যদি অ্যান্ড দাও অ্যান্ড হবে। আর এন্ড মানে শেষে কি, শেষে দেওয়ার জন্য এন্ড, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কিছু আলোচনা একটু অ্যাডভান্স লেভেলে করব, যেটা বুঝতে না পারলেও হবে, বুঝবার চেষ্টা করলেই হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম যে স্যার এরকম কথাবার্তা বলছে, বাজে কথাবার্তা। আমরা অনেকেই হ্যারি পটার দেখি কিন্তু কোনো জাদু জানি না। অনেকেই আমরা টার্মিনেটর দেখি, সেই সময় তো জানতামই না টার্মিনেটর কি, কিন্তু দেখেছি। ম্যাট্রিক্স দেখেছি, বুঝতে পারিনি, 4 বছর পর বুঝেছি, কিন্তু দেখেছি। তো আমার ক্লাসটা হচ্ছে সেরকম, যে আমি হয়তো বুঝতে পারবো না, কিন্তু আমি দেখতে চাইছি। আমি একটা উদাহরণ দিলাম যে বাহুবলী হয়তো দেখেছি, কিন্তু বাহুবলীর কি করে ওই যে ছাদে উঠলো ওটা আমি অ্যাকচুয়ালি কোনোদিন করিনি। হ্যাঁ, কিন্তু দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ ছাদে উঠে গেল, কিন্তু আমাকে যদি এখন দুটো ছাদে উঠতে দেয় আমি হয়তো উঠতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো সেই হিসেবেই দেখাচ্ছি, এটা এই জন্যই দেখাচ্ছি কারণ এগুলো তোমরা তোমাদের অ্যাকাউন্ট থেকে দেখতে পাবো না। এটা একটা আছে কঠিন, আমি ওকে সহজগুলো দেখাচ্ছি, মানে ভিডিওটা সহজে শুরু দেখতে ভালো লাগে। তো এখানে কিছু ইউটিউবের চ্যানেলের নাম দেওয়া আছে, যে সমস্ত চ্যানেলে এই সমস্ত ডেটা সায়েন্সের যেগুলো লাগে, অর্থাৎ পাইথন, এসকিউএল, ডেটা অ্যানালিসিস, টাবুলা, পাওয়ার বিআই, মেশিন লার্নিং, এই সমস্ত দেওয়া আছে। এগুলো খুব ভালো এবং একটু একটু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, মানে এরা গ্র্যাজুয়েশন অন্তপক্ষে সায়েন্স নিয়ে কমপ্লিট করেছে তাদের জন্য। এখানে কিছু মডেল দেওয়া আছে, এগুলো আমরা পরে এখন শিখবো, তখন আমি এগুলো শিখাবো। এখানে এসকিউএল নো এসকিউএলের পার্থক্য দেওয়া আছে, এটা জানতে হবে। এসকিউএল মানে হচ্ছে এক্সেল ফরম্যাটের ডেটা, আর অনেক সময় আমাদের এক্সেল ফরম্যাটে থাকে না, ট্রি থাকে, এভিএল থাকে, যার মধ্যে অ্যাসিড প্রপার্টি থাকে না। তো অত শত না বুঝলে জাস্ট এইটুকু বুঝলাম যে এসকিউএল হচ্ছে মাই এসকিউএল, পোস্টগ্রেসকিউএল, এসকিউএল সার্ভার, আর নো এসকিউএল হচ্ছে মঙ্গোডিবি, হ্যাঁ, রেডিস, ডায়নামোডিবি, এই সমস্ত, ব্যাস, আর জানতে হবে। এটা আজকালকার যুগে ছেলেপিলেরা কত সুন্দর শিখছে, তারই একটা লিঙ্কডিনে দেখাচ্ছি। আমাদের তো ছেলেপিলেদের মাস্টাররা যে একটা হয় একটা জিনিস, যেটার নাম হচ্ছে মানে আমাদের কম্পিউটার যে সিস্টেম, এতে কম্পিউটারে মাস্টারদের শেখাবার জন্য একটা করে মানে একটা কোর্স আছে, তা তাদেরকে বলে সিডি বানিয়ে দেখাচ্ছে। তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু। দেখো এখানে হার্ট সিস্টেমটা যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিশ্লেষণ করে দেখবে, এবং পাশে যেগুলো আসছে সে যতটা না বুঝতে পারবে, সেটা একটা ডাক্তার হোক বা যাই হোক, তার তো হার্ট নিয়ে কথা, তার কম্পিউটার নিয়ে কথা না।
তো সেই ব্যাপারটা এখানে দেখিয়েছে। তাহলে তার হার্ট সম্পর্কে অলিন্দ, নিলয়, কপাটিকা, ডান কপাটিকা, বাম কপাটিকা বই থেকে পড়ে যে ধারণাটা হবে আর আমাদের স্টুডেন্টের যে ধারণাটা হবে, দুটোর মধ্যে যে পার্থক্য, এবং এটা যে এআই আসছে, অর্থাৎ আমাদের স্টুডেন্টরা একসময় হয়তো এটা করতে পারবে, সেই ব্যাপারটা হয়তো আসবে, সেইটার জন্য আমি এটা দেখালাম। অসুবিধা আছে কোনো? হ্যালো, ভিআর এর সঙ্গে সম্পর্ক আছে হ্যাঁ এটা? ভিআর ভার্চুয়াল, হ্যাঁ 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 ওই যেটা ভিআর বাদ মেটাভার্স, দাও, এটা তোমার মানে একটা জীবন বিজ্ঞানের স্টুডেন্ট তাকে ভিআর পিআর বুঝতে হবে না, সে হার্টটা তো বুঝতে পারলো, হার্টের রক্ত চলাচলটা তো বুঝতে পারলো, হ্যাঁ তো সেটা ভিআর পিআর বাদ দাও। তুমি এইভাবে করতে হয়, এইভাবে দেখতে হয়, দেখে গেলো তাই। জুম চলছে, এই যে গুগল মিট চলছে, তার পিছনে ক্লাউড টেকনোলজি বা আমার ভয়েসটা রেকগনাইজ হচ্ছে, সেটা আমি তোমাকে বোঝাচ্ছি, কিন্তু তুমি তো বেশ ভালোই বুঝছো, ঠিক আছে? একটু কমপ্লেক্স করে ফেলে লোকজন আসলে, এটা একটা ব্যাপার, এটা আমাদের মেশিন লার্নিং এর ব্যাপার, তোমাদের খুলবে না, তাই আমি খুলে দেখাচ্ছি। ডেটা সেট, ডেটা সেট মানে হচ্ছে অনেকগুলো ডেটা নিয়ে কাজ করা, যেটা টেক্সট হতে পারে, নিউমেরিক হতে পারে, ইমেজ হতে পারে, ভয়েস হতে পারে, ভিডিও হতে পারে। এদেরকে এক্সেলে কমা সেপারেটেড ফাইল বা সিএসভি বলে। এত না বুঝলে কম্পিউটার 01 বোঝে, তার ছবিটা দিয়েছে। ডেটা ওয়াগলিং মানে কি? ডেটা ওয়াগলিং হচ্ছে ডেটাকে র ফর্ম থেকে রিডেবল ফর্মে চেঞ্জ করা, অর্থাৎ একটা ওয়েবসাইটে ডেটা তুলে ডাইরেক্ট কাজ করছি। ডেটা ভিজুয়ালাইজেশন, অনেক বড় ডেটা অ্যানালাইসিস করতে অসুবিধা হচ্ছে, তাই আমরা গ্রাফ বা ভিজুয়ালাইজেশন করে কাজ করি, তাতে আমরা হিস্টোগ্রাম, কিউকি প্লট, স্মুথ প্লট, বক্স প্লট ব্যবহার করি, এই সমস্ত ব্যবহার করি। কোয়ার্টাইল, কোয়ার্টাইল মানে হচ্ছে বিন্দু, ঠিক আছে? এখানে কোয়ার্টাইল আর ভেরি কমন আর এক্সপেক্টেড লার্জ ডেটা সেট, অনেক বড় যে আছে, সে উচ্চারণটা ভুল করলাম, অর্থাৎ এইটার থেকে এটা সেপারেটেড হয়ে আছে, এইটার থেকে এটা সেপারেট হয়ে আছে, এটাকে বলে যে ওভারলোড। এবং এই সময় মানে এটা হচ্ছে মানে এটা একটু মানে ব্যতিক্রমী ডেটা। ব্যতিক্রমীকে নিয়ে তো আমি উদাহরণ করতে পারি না যে সবাই দাঁড়িয়ে আছে অতএব সবাই রবীন্দ্রনাথ, এটা আমি করতে পারি না, কিন্তু সব মাসুরি হাত পা সে লিখতে পারে, এটা করতে পারে। তাই ব্যতিক্রম নিয়ে কোন দিন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হয় না, তাই ব্যতিক্রমটাকে বাদ দিতে হয়। তাই এটাকে গুচ্ছ আকারে করে বুঝতে পেরেছে এটা ব্যতিক্রমী ডেটা, তাই এটাকে বাদ দিয়ে দিবে, ড্রপ করে দিবে। এটাও ব্যতিক্রমী ডেটা, এটাকে ড্রপ করে দিবে, দিয়ে করবে। এটা হচ্ছে ডাটা ইম্প্রেশন, ওটা ডাটাকে মিসিং ডেটা যে বাদ দিতে হবে সে সমস্তগুলো করে ম্যানিপুলেট করবে। বাদ দেওয়ার জন্য মিন, মোড, মিডিয়াম, স্ট্যান্ডার্ড ডেরিভেশন, তাছাড়া নিজেরাও অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ কীভাবে বাদ দেবো? অনেকে যেমন অ্যাভারেজ করে নেয়, দিয়ে বলে যে অ্যাভারেজের আশেপাশে যাতে আছে তাতে গেলাম, অ্যাভারেজ থেকে খুব বেশি হলেও নেবো না, কম হলেও নেবো না, এইরকম। এগুলো আমি পরে বুঝাবো। স্কেলিং, এইটা একটা অ্যাপেল, এটা একটা গাজর, ও স্কেলিং করে বুঝে গেল এটা অ্যাপেল, এটা গাজর। ট্রেন ডেটা, টেস্ট ডেটা, একটা ডেটা সেট, অর্থাৎ 100টার উপর আমি সঠিক রেজাল্ট জানি, যে 100টা ডেটা তার আউটপুট কি আমি জানি, তার উপর আমি আগে চেক করে দেখেছি যে ঠিকঠাক আউটপুটের সাথে মিলে যাচ্ছে, তাহলে আমার মডেলটা যতটা খুশি ফিট হয়েছে, 100% তো হয় না, তাহলে ওভার ফিটিং হয়ে যাবে। আর টেস্ট ডেটা, এবার আমি দিয়ে দেখছি যে আমার ইন্ডিয়ার 100 কোটি লোক, আমি 1 লাখ লোকের ওপর গবেষণা করেছি যে বিড়ি খেলে এদের ক্যান্সার হয়, আর বিড়ি খেলে ক্যান্সার না খেলে ক্যান্সার হয় না। দিয়ে আমি দেখেছি যে যারা বিড়ি খায় তাদের বেশিরভাগেরই ক্যান্সার হয়, সেটা আমার বৈজ্ঞানিকভাবে বা ডাক্তাররা পরীক্ষা করে মারা গেছে তার রিপোর্ট থেকে মিলিয়েছি। দিয়ে এবার আমার মডেলটা মিলিয়ে দেখছি যে হ্যাঁ ঠিকই বলছে, এই লক্ষণ হলে ঠিক আছে। দিয়ে এবার আমি 1 কোটি ডেটা দিয়েছি, এবার 1 কোটির মধ্যে যদি দেখি যে পার্সেন্টেজটা বেশি বলে দিচ্ছে, মানে ঠিকঠাক বলছে প্রেডিকশনটা, তাহলে ঠিক আছে, পরে বোঝাবো। আবার এটা হচ্ছে ইনপুট, এই 3টে অ্যাপেল দিয়েছি, মেশিন বুঝলো যে এটা অ্যাপেল, তাহলে এইরকম জিনিস দিলে মেশিন তখন কি বলবে যে এটা হচ্ছে অ্যাপেল। এরকম আবার লাল রং করে একটা প্লাস্টিকের বল দিলে যেন মেশিন বলে না যে এটা অ্যাপেল, তাহলে কিন্তু অসুবিধা হবে। আমি এর প্র্যাকটিস সেট দেখাই। ধরো আমি এখানে বললাম অ্যাপেল, ইমেজে গেলাম, এটা হচ্ছে অ্যাপেল, খুব ভালো কথা। এটাকে সেভ ইমেজ আজ করলাম,
দিয়ে ডেস্কটপে সেভ করে দিলাম। এগুলো সব অ্যাপেল, খুব ভালো লাগছে দেখতে। এবার আমি যেটা অ্যাপেল না কিন্তু অ্যাপেলের মতো দেখতে সেই রকম একটা কিছু নিব, অ্যাপেল কেক। অ্যাপেল কেক তো হবে না, আচ্ছা দাঁড়াও, একটু ইংরেজিটাও জানতে হয়। ক্যাট কেক, এইটা, এটা তো এইটাতে ক্যাট, এইটা হচ্ছে ক্যাট, এটা বুঝায় সব থেকে ভালো বুঝতে পারবা। সেভ হচ্ছে না, যা হচ্ছে হচ্ছে, এসছে পরে এসছে, এটা সেভ করলাম। আর এইটাও সেভ করলাম, কোথায় গেল ক্যাটটা, এটা ক্যাট আর এটা ক্যাট, এটা ঠিক ক্যাটের মতো, ক্যাটের মতো একটু দেখতে হবে তাহলে ভালো লাগে দেখতে। এটা ক্যাট, ঠিক আছে। এবার এটা গুগলে মেশিন লার্নিং অলরেডি অ্যাপ্লাই করা আছে, আমি গুগলকে খুঁজতে বলবো, বললাম খুঁজো আমার এই ফাইলটা দরকার। দেখো এগুলো কে কি দেখাচ্ছে, অন্য কিছু দেখাচ্ছে না, এটা বিড়ালের মতো দেখতে হলো, মেশিন বুঝে গেছে যে এটা বিড়াল না, এগুলো সব বিড়ালের কেক। আবার বুঝতে পারলা? হ্যালো, আবার এটাকে যখন আমি বিড়ালটা দিচ্ছি তখন ও অ্যাকচুয়াল বিড়ালটাকে দেখাচ্ছে। অর্থাৎ প্রথমে এটা প্রেডিকশন করবে। তাহলে এখানে গাজর আপেল দিয়ে আছে, ও ভাগ করে বলে দিল উপরে এগুলো আপেল, এগুলো গাজর, এগুলো মূলো। বোঝা গেছে? হ্যালো অয়ন, বোঝা গেছে? হ্যাঁ শুভঙ্কর? হ্যাঁ বুঝতে পারছি মেশিন লার্নিং। তাহলে একটা এনভায়রনমেন্টে গেল, এজেন্ট সে শুরু করলো, রিল্যাকশন করলো, আলোচনা করলো, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, পরে বোঝাবো। এরকম করে করে ডেটাকে ওরা মেশিন অ্যানালিসিস করে। এই যে এখানে দেখো, এখানে যেগুলো কালো সেগুলো কালোর দিকে, সাদা সালোর দিকে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস যাকে বলা হয় পিসি, এখানে দিয়া নাই। তো এরকম করে আমাদের মডেল তৈরি হয় বা মেশিন লার্নিংয়ে আমাদের সাহায্য হয়। তো এগুলো সবই প্রোগ্রাম দিয়েই হয়েছে এবং প্রোগ্রামের থেকে বসি, অর্থাৎ পাইথন না শিখলেও হবে। কিন্তু তোমার ম্যাথামেটিক্যাল বা যেভাবে আমি ভাবি বা যেভাবে আমার মাথা ভাবে, আমাকে শিখিয়েছে যে 4 পায়ে চলে মানেই হচ্ছে সে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তাহলে আমি এবার বলতে পারছি যে বাঘ স্তন্যপায়ী, কুকুর স্তন্যপায়ী, ছাগল স্তন্যপায়ী, হ্যাঁ, ইঁদুর স্তন্যপায়ী, খরগোশ স্তন্যপায়ী, চারিদিকে লোম আছে, 4 পায়ে চলে, মায়ের দুধ খেয়ে বড় হয়, ছোটবেলায় বাচ্চাদের শেখায়। তো মেশিনকেও শেখানো হয়েছে যে এই হলে তারা স্তন্যপায়ী, সেই জন্য এই ক্যাটটা আলাদা করে দিচ্ছে, এটা আলাদা করে দিচ্ছে। আবার আমি একটা 4 পায়ে খেলনা রেখে দিলাম, সে চলছে, অর্থাৎ চাবি দেওয়া আছে, তখন কিন্তু বাচ্চাটা বলছে না যে এটা স্তন্যপায়ী, অর্থাৎ তার ব্রেন ঠিক বুঝে নিয়েছে যে এটা প্রাণী আর এটা বানানো জিনিস। বুঝা গেছে? বা একটা মাছ চলছে বা সরীসৃপ যেটা আলাদা, ঠিক আছে, সেগুলো কিন্তু তাকে বোঝানো হয়েছে ছোটবেলায়। তারপর সে দেখে বলছে টিকটিকি স্তন্যপায়ী না, 4 পায়ে তো চলছে, গিরগিটি স্তন্যপায়ী না। বোঝা গেল? এটা হলো দ্বিতীয় জিনিস। এখানে বলছে যে আমরা এটা কম্পিউটার বলে কিছু না, এটা একটা সাধারণ জীবনের একটা উক্তি তুলে ধরেছি। সেটা হচ্ছে আমরা ভবিষ্যৎ কন্ট্রোল করতে পারি না, অতীতও কন্ট্রোল করতে পারি না, অন্য কেউ কি অ্যাকশন করছে সেটাও আমরা জানি না। এটা একটা আলোচনা বা একটা উৎসাহমূলক
পোস্ট, ঠিক আছে? তাই যেগুলো করতে পারি আমার বাউন্ডারিজ, আমার থটস, আমার গোলস, আমার স্পিক্স, এইগুলো আমি কন্ট্রোল করতে পারি। এটার জন্য আমি এটা বুঝিয়েছি। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা সেট যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। এটা লিস্ট বলে, এটাকে স্ট্যাক বলে। স্ট্যাক মানে হচ্ছে আমার মানে হোটেলে যে প্লেট রাখে, যে প্লেটটা ফার্স্টে রাখে সেই প্লেটটা লাস্টে ওঠে, মানে হাত ধুচ্ছে ধরো প্লেট, তো যে প্লেসটা ফার্স্ট ধুবে সেই প্লেসটা লাস্টে উঠবে। লাইনের আগে থাকে কিউই বলে, অর্থাৎ যে লাইন আর লিস্ট একই, যে প্রথম দাঁড়িয়ে আছে সেই প্রথম লাইন পাবে। এটা হিপ বলে, ট্রি বলে, এরকম একটা আলোচনা আছে। এখানে একটা সুন্দর উক্তি দেওয়া আছে, খুব সুন্দর। দ্য literature of the 21st century will not to be those who cannot read and write, but those who cannot learn, unlearn and relearn. শিখতে পারে না, আনলার্ন করতে পারে না, মানে এটা একটা উক্তি দেওয়া আছে 100%, এটা খুব ভালো উক্তি। তারপরে পাইথনের রোডম্যাপ দেওয়া আছে, অর্থাৎ পাইথনের বেসিক কি। আজকে আমরা বেসিক সিনট্যাক্স শিখলাম, ভেরিয়েবল শিখলাম, ডেটা টাইপ শিখলাম, এছাড়া এতগুলো এখনও বাকি আছে শিখতে। এটা আমি তোমাদের একটু আগে বুঝালাম যে মেশিনকে বোঝানো হলো কোনটা স্কোয়ার আর কোনটা ট্রায়াঙ্গেল, তাহলে মেশিন তখন বুঝলো। এবার মেশিনকে বোঝানো হলো বলে এইভাবে মুখে তো বোঝানো হলো না, তাকে প্রোগ্রাম করে তাকে বোঝাতে হবে। একটা বাচ্চা ছেলেকে জাস্ট বলে দিলে তো সে তো শিখতে পারে না। একটা 1-এর বাচ্চাকে বারে হাত দিয়ে শেখাতে হয় যে এটা অ্যাপেল, এটা ব্যানানা, এটা অ্যাপেল, এটা ব্যানানা, তারপরে সে বুঝতে পারে। আর তার থেকে বেশি প্র্যাকটিক্যালি যদি মা তাকে অ্যাপেল খাওয়াতে বলে এটা বাবা অ্যাপেল, এটা ব্যানানা, তাহলে আরও তাদের শিখতে পারে। সেই রকম ব্যাপারটা। ডেটা ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমি ওই যে ভিজুয়াল করলে বুঝতে পারবো কোনটা ব্যতিক্রমী ডেটা, সেটা কার মাধ্যমে হয়? ম্যাটপ্লটলিব, সিবন, বোকেন, প্লটি, এসবের মাধ্যমে। এখানে সেইগুলোর কিছু উদাহরণ আছে, অর্থাৎ কোথায় কোথায় ভিজুয়ালাইজেশন করতে পারি, কোথা থেকে কি করে করব, এগুলো বিভিন্ন প্লটের উদাহরণ আমি দিয়েছি। এটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং হিন্দিতে তোমার এই ইউডেমি চ্যানেলে গেলে এই ছেলেটা শিখিয়েছেন। অর্থাৎ আমার কাছে শিখতে আমি একটু কঠিনভাবেই শেখাবো, 3 মাসে শেখাবো, যতটা পারবো সহজ শেখাবার চেষ্টা করব। তো তারপরেও যদি মনে হয় যে এখান থেকে আমি দেখব, তাহলে এই কোর্সটা ফ্রি অফ কস্ট আছে। তাই এখান থেকেও বেশি কিছু নাই, বেসিক জিনিস দিয়ে এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। আজকে যেমন ভেরিয়েবল एंड मल्टीपल नमस्ते दोस्तों, मैं अभी हूँ। এটা বুঝিয়েছি। तो Apsara का 16th कोड स्टोर करने के लिए বোঝা গেছে? সেরকম পাইথন শিখিয়েছে। এইখানে ক্যালকুলাস, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ক্যালকুলাস ইন্টিগ্রেশন বলে একটা জিনিস হয়, সমাকলন অবকলন বিদ্যা, সেটা। আর এটা ডেটা অ্যানালিসিস এক্সেলের থ্রু দিয়ে করাটা শিখিয়েছে। আর বাকিটা আমি জাস্ট বক করে গেছি, অনেকটা লিখেছি। তো আজকের ক্লাস কেমন লাগলো? মোটামুটি ভালো ছিল স্যার। ঠিক আছে? বোঝা গেছে? সবারই লেভেলে বোঝা গেছে? তোমার লেভেলে বোঝা গেছে তো? তুমি তো প্রোগ্রামিং এর স্টুডেন্ট না, তাও বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। টিঙ্কু? ঠিক আছে, আজকে আমাদের থাক। আচ্ছা ঠিক আছে। শুভঙ্কর? হ্যাঁ, ভালো, ঠিকভাবেই বোঝা যাচ্ছে। রূপম? রাহুল? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, একটু আগ্রহ করতে হবে। কি বলতো, আমি এটা বারেবারই বলি, অনেক ভিডিও এর আগেও চেষ্টা করেছি। আসলে এটা পয়সা দিয়ে শিখলে সবাই এতক্ষণ মানে বুঝতে পারেও না পারেও অ্যাভেলেবেল থাকতো, কিন্তু ফিটা একটু অনেকের কাছে অসুবিধা ছিল আমার মনে হয়। ঠিক আছে, একটা ব্যাপার। ঠিক আছে, শুভরাত্রি। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।